আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্রতিসরণের জন্য আলোকরশ্মির কৌণিক চ্যুতি। যাই হোক, তোমাদের প্রতিসরণ সম্বন্ধে কিছুটা আইডিয়া হয়েছে। এই যে ব্লকটা নিচে দেখছো, এটা একটা ব্লক, ধরা যাক কাঁচের ব্লক। তো আমরা এখানে সেরকম কোনো নাম দেব না, এখানে নাম দিচ্ছি এটা লঘুতর মাধ্যম বা লঘু মাধ্যম। এটা লঘু মাধ্যম। ধরা যাক এটা হচ্ছে বায়ু, এয়ার। আর এটা ঘন মাধ্যম, এই যে মাধ্যমটা এটা ঘন মাধ্যম। তাহলে এটা হচ্ছে গ্লাস। আমরা এখানে ছোট্ট করে লিখছি গ্লাস, মানে কাঁচ। এটা ঘন মাধ্যম। আমরা জানি আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখন অভিলম্বের সঙ্গে যে কোণটি করে সেই কোণটার নাম হচ্ছে আপতন কোণ। তাকে আমরা আই বলে চিহ্নিত করি। তাহলে এখানে আই হলো কি আপতন কোণ। আই সমান আপতন কোণ। তোমরা দেখতেই পাচ্ছ এ ও বি একটি আলোক রশ্মি। এই যে অ্যারো দেওয়া আছে, আলোক রশ্মি জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্ষেত্রে এই অ্যারো চিহ্নটা কিন্তু দেওয়া প্রয়োজন। আর এই যে ডটেড লাইন, এই লাইনটা হচ্ছে অভিলম্ব। এটা আমরা নাম দিচ্ছি এন, N1। তাহলে এ ও এন যে কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটার নাম হচ্ছে আই। তার মানে আমরা এরকম কোণের চিহ্ন অনুযায়ী লিখতে পারি এ ও এন সমান আই কোণ। এটা জ্যামিতির আইডিয়া। এরপরে আলোক রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার নাম আপতন কোণ। কোন অভিলম্ব না, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। অভিলম্ব যখন আমরা অঙ্কন করব, তখন আমাদের দুটো বিষয় খেয়াল রাখতে হবে। এক নাম্বার যে বিষয় সেটা হচ্ছে কি, কার উপরে অভিলম্ব আর কোন বিন্দুতে অভিলম্ব। আমরা বলছি আপতন বিন্দুতে। আর কার উপরে? এই যে গোলাপি গোলাপি একটা লাইন, এই লাইনটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। দুই মাধ্যমের বিভেদ তল মানে কি? লাইন এবং তল আলাদা। লাইন মানে সরল রেখা, আমরা বুঝি স্ট্রেট লাইন, যদিও সেটা ইংরেজি হয়। তো এটা একটা স্ট্রেট লাইন। এইরকম জায়গাতে কোনো সমতল অঙ্কন করা সম্ভব নয় বলেই আমরা এরকম একটা ছবি এঁকেছি। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে তোমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে কৌণিক চ্যুতি। কৌণিক চ্যুতি বলতে কি বুঝি? তো ধরা যাক আলোক রশ্মি যখন এসে এখানে পড়েছে, তখন এই বিন্দুতে পড়েছে। যদি এই গ্লাস বা কাঁচ না থাকতো, তাহলে আলোক রশ্মি কোন দিকে যেত? না, এর গতিপথটা হতো তখন এই বরাবর। আমি ছবিটা আঁকছি, আঁকলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। আমি একটু অন্য কালার দিয়ে ছবিটা আঁকছি যাতে করে তোমাদের পক্ষে জিনিসটা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এবং ডটেড লাইন দিয়ে আঁকছি, তাহলে জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। তার আলোক রশ্মি যাওয়ার কথা ছিল কিন্তু এই বরাবর। লক্ষ্য করে দেখো, আমরা যে পূর্বেকার সরলরেখাটা ছিল সেই সরলরেখাটাকে বর্ধিত করে দিয়েছি, অর্থাৎ এই বরাবর এর যাওয়ার কথা ছিল। কিন্তু এই গ্লাস বা কাঁচ এখানে থাকার জন্য, একটা অন্য মাধ্যম থাকার জন্য, দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি কিন্তু বেঁকে গেছে। বেঁকে গেছে কোন দিকে? না, বেঁকে গেছে, আলোক রশ্মিটি বেঁকেছে অভিলম্বের দিকে।
এবং এখানে যে প্রতিসরণ কোণ তৈরি করেছে সেই প্রতিসরণ কোণের মান হচ্ছে আর। লক্ষ্য করো, লাল রঙে আমরা চিহ্নিত করলাম কোণ, এবং কোণটা জ্যামিতির নিয়ম অনুযায়ী এই কোণটা হচ্ছে BON1। তাহলে আমরা এখানে লিখব যে BON1 is equal to R, এবং এটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ। প্রতিসরণ সরণ কোণ, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এটাকে বলে। বাংলা ইংরেজি দুটোই জেনে রাখো। আমাদের হিন্দু স্কুলের ছেলেরা বাংলা মিডিয়ামে পড়ে মানে তারা ইংরেজি জানবে না এটা তো নয়, তারা বাংলা ইংরেজি দুটোই শিখবে। এবং পরবর্তীকালে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো, যেগুলো দেখো ফিজিক্সের যে বিখ্যাত বই, যেগুলো গুণ এবং মান যে সমস্ত বইয়ের উন্নত মানের, সেগুলো সবগুলোই ইংরেজিতে লেখা। বাংলা ভাষায় বই আছে, না থাকা নয়, কিন্তু যদি তুল্যমূল্য বিচার করো তাহলে তার দাম, তার কোয়ালিটি এবং তার সমস্ত দিক দিয়ে বিচার করলে ইংরেজিতে লেখা বইগুলো কিন্তু অনেক উন্নত মানের, তোমরা অনেক ভালো শিখতে পারবে। তার জন্য আমি ছেলেদের, আমার ছাত্রদের আর কি, তাদের আমি ইংরেজিটাও শিখতে উৎসাহিত করি। কিন্তু মূলত আলোচনাটা বাংলা মাধ্যমে হবে, বাংলা ইংরেজি মিশিয়ে হবে। যত দিন যাবে, তোমরা যত বড় হবে, তত ইংরেজিটা আস্তে আস্তে বাড়বে, তখন তোমরা দেখবে তোমাদের পক্ষে ইংরেজিটা বুঝতেও সুবিধা হচ্ছে, বাংলা তোমরা তো বোঝোই। যাই হোক, তাহলে দেখো, আমরা বলতে পারি যে এই কোণটা NOB1, যে কোণটা, লক্ষ্য করো এই বিন্দুটা হচ্ছে B1, আলোকরশ্মি ও B1 পথে যেতে পারত, কিন্তু এইটা থাকার জন্য এটা বেঁকে গেছে। এখন আমরা বলতে পারি যে AON কোণ এবং N1 ও B1, লক্ষ্য করে দেখো N1 ও B1 কোণটাকে আমি আলাদা রঙে আরো চিহ্নিত করছি, এটা ব্লু রং দিয়ে চিহ্নিত করছি, N1 ও B1 এই কোণটা। তাহলে এই দুটো কোণ বিপ্রতীপ কোণ, আমরা জানি বিপ্রতীপ কোণ কাকে বলে, আমরা জানি, জ্যামিতিতে আমরা শিখেছি। তাহলে আমরা বলতে পারি যে AON কোণ, কোণ একটা চিহ্ন হয়, সমান I, সমান আমরা বলতে পারি B1 ও N1, পাশে লিখে দিতে হবে কেন B1 ও N1 কেন হলো এটা সমান, না বিপ্রতীপ। বেশি বলার দরকার নেই, শুধুমাত্র এইটুকু বললেই হবে, বিপ্রতীপ। ঠিক আছে, তাহলে বেঁকেছে কতটুকু, বেঁকেছে দেখো, আলোক রশ্মিটা বেঁকেছে, যাচ্ছিল B1 পথে, চলে এসছে B পথে। হ্যাঁ, তাহলে B1 ও B, বা B ও B1, আমি আলাদা রং দিয়ে আবার চিহ্নিত করছি সেই কোণটাকে একটু প্রমিনেন্ট করে, যাতে বুঝতে সুবিধা হয়। এই যে কোণটা, এই কোণটা বা এই কোণটা কমলা কমলা রং দিয়ে চিহ্নিত করলাম। তাহলে চ্যুতি কোণ, বানানটা কিন্তু খেয়াল রাখবে, চ্যুতি বানানটা অনেকে ভুল করে। হ্যাঁ, চ্যুতি কোণ, তোমরা কি বলতে পারবে ভুল বানান হলে চ্যুতি মানে কি বা চ্যুত মানে কি? যাই হোক, সেটা আমি আলোচ্য বিষয়ে আলোচনা করছি না এখন। তাহলে চ্যুতি কোণ, এটাকে কোনো বইতে বলে ডেল্টা। এই যে এটা দেখছো ডেল্টা, এটা গ্রিক লেটার ডেল্টা। কোনো কোনো বইতে এটা থাকে ডি। আমরা সব রকম বইগুলো কভার করার চেষ্টা করব। তাহলে চ্যুতি কোণ আমরা ডেল্টা বলবো, ডেল্টা। ডেল্টা সমান, ডেল্টা সমান বি ও B1,
BOB1 অ্যাঙ্গেল BOB1 লক্ষ্য করে দেখো BOB1 সমান আমরা বলতে পারি N1 B1 ও এটা N1 হবে, সরি এই জায়গাটাতে একটা ভুল হয়েছে, এটা N1 হবে, B1 ও N1, এ ও এন এদিকে, এ ও এন এদিকে, এটা B1 ও N1, মুখে বলেছি N1 কিন্তু লেখার ক্ষেত্রে ভুল হয়েছে, যাই হোক ওটা আমি একটু কারেকশন করে দিলাম, B1 N1, ওকে। তাহলে B1 ও বি বা বি ও B1 এটা হচ্ছে এই যে ছোট কোণটা, মানে হচ্ছে এই বড় কোণটা বিযুক্ত এই ছোট কোণটা, মানে বি ও B1 ইজ ইকুয়াল টু B1 ও N1, B1 ও N1 মাইনাস বি ও N1, মাইনাস বি ও N1, লক্ষ্য করে দেখো B1 ও N1 মানে হচ্ছে আই, এটা মানে হচ্ছে কোণ আই, কোণের চিহ্ন দিতে পারো, দিলে আরো ভালো, আর বিওএন মানে হচ্ছে আর। তাহলে আমরা পেলাম যেটা চ্যুতিকোণ ডেল্টা, ডেল্টা ইজ ইকুয়াল টু, আমরা যেটা পেলাম ডেল্টা, এখানে লিখছি, অতএব ডেল্টা ইজ ইকুয়াল টু আই মাইনাস আর, তুমি কোণের চিহ্ন দিলেও ভালো, দিয়ে দেওয়াটাই ভালো, ডেল্টা অ্যাঙ্গেল ডেল্টা ইজ ইকুয়াল টু আই মাইনাস আর। এবারে কোনটা কি আমি তো আগেই ডিফাইন করে দিয়েছি, আগেই এটা বলে দিয়েছি, আপতন বিযুক্ত প্রতিসরণ কোণ। তাহলে মূল সূত্র যেটা আমরা পেলাম সেটা হলো আমাদের কাছে এই রকম, মূল সূত্রটা পেলাম এটা, এটাকে আলাদা করে আমি দাগ দিয়ে রাখলাম ছোট্ট করে বক্সের মধ্যে। তোমাদের মনে রাখতে হবে যে ডেল্টা ইজ ইকুয়াল টু আই মাইনাস আর, আপতন কোণ বিযুক্ত প্রতিসরণ কোণ। এখন এটা গেল একটা তত্ত্ব, বইতে অবশ্য ব্যাখ্যা করা থাকে না, কিছু কিছু খামতি থেকে যায়, তোমাদের পুরোটাই শিখতে হবে। তো আমরা একটা আলোচনা করলাম যে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যায় তখন কি ঘটনা ঘটে সেটা আলোচনা করলাম। আশা করা যায় ভিডিওটা দেখে তোমরা বুঝে গেছো। যদি কারো কারো বুঝতে অসুবিধা হয়, একবারের জায়গায় দুবার দেখবে, দুবারের জায়গায় দরকার হলে তিনবার দেখবে। ভিডিও করার এটাই অর্থ, ভিডিও করতে গেলে বহু কসরত করতে হয়, তোমাদের আমি দেখাতে পারি যে কত রকম যন্ত্রপাতি নিয়ে আমাকে বসতে হয়েছে এখানে। ইলেকট্রিক লাইনটি ঠিক থাকতে হবে, ইন্টারনেট কানেকশনটি ভালো থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে এতগুলো যন্ত্রকামক চালু রাখতে হবে। এমনি গুগল মিট ক্লাসে অবশ্য প্রচলন করতে বলেছে, গুগল মিটের থেকে এটার এফেক্টিভনেসটা আমি মনে করি বেশি, কারণ এটা তোমরা যখন খুশি দেখতে পাবে। কারোর সময় যদি না থাকে, অনেক সময় শুনেছি আর কি, আমাদের হিন্দু স্কুলের ছেলেদের সমস্যা আছে, কিছু বাবা হয়তো মোবাইলটা নিয়ে চলে গেছেন, কাজে বেরিয়ে গেছেন, কি বড় দাদা কাজে বেরিয়েছেন মোবাইল নিয়ে, ছেলেটি মোবাইলটি পাচ্ছে রাত্রি 10টার সময়, কিংবা হয়তো সকাল 5টার সময়, সকাল 5টার সময় ক্লাস পারমিশন দেয়নি আমাকে স্কুল থেকে করতে, স্কুল থেকে আমাকে পারমিশন দিয়েছে 11টা থেকে 12টার মধ্যে। তো 11টা থেকে 12টা টাইমটা এমনই, সেই সময় অনেকের হাতেই মোবাইল থাকে না। তো তাদের কথা চিন্তা করে আমি ভিডিও করেছি, ভিডিওটা করতে সময় লাগে, আর 2 নাম্বার হচ্ছে গিয়ে তোমাদের সুবিধাও তাতে কিছুটা হবে, তোমরা ভোরের দিকে দেখতে পারবে, সকাল দিকে দেখতে পারবে, রাত্রের দিকে দেখতে পারবে, যখন খুশি তোমরা দেখতে পারবে। দেখার পরে তোমরা আমাকে মেসেজ করবে বা তোমরা টেস্ট করবে আমাকে, স্যার বুঝতে পেরেছি কি পারিনি। তোমাদের চাহিদা অনুযায়ী আমি এটাকে, যে তত্ত্বগুলো আলোচনা করছি সেটা আরো লুসিড ম্যানারে, অর্থাৎ আরো সহজ করে বোঝানো যেতে পারে, তবে খুব সহজ করা যাবে না। সমস্যা হচ্ছে এটাই, ফিজিক্সের ব্যাপারটা হচ্ছে কি, ইট ক্যান বি মেড সিম্পল বাট নট সিম্পলের।
বিখ্যাত সায়েন্টিস্টের কথা, অ্যালবার্ট আইনস্টাইন। গল্প তোমাদের আমি বলবো পরে আইনস্টাইনের সম্বন্ধে। আমরা পরের টপিক্সে চলে যাই। গল্প করতে গেলে আমার একটা দোষ হচ্ছে গল্প করে যাওয়া। অবশ্য ফিজিক্সের এই গল্প, তোমাদের ক্ষতি হবে না তাতে। ঠিক আছে, আমরা অন্য পেজে চলে যাচ্ছি। তাহলে দেখো, এবারের গল্পটা কিন্তু একটু আলাদা। কেমন? না, আলোক রশ্মি যেটা আছে সেটা আসছে আবার লঘু মাধ্যম থেকে। আগে ছিল যেটা আমাদের, আসছিল লঘু থেকে, যাচ্ছিল ঘনতে। এবারে মজাটা হচ্ছে কি, ঘন থেকে আসছে আর লঘুতে যাচ্ছে। ব্যাপারটা কিরকম? উপরের যে মাধ্যমটা সেটা ঘন মাধ্যম। লক্ষ্য করে দাও, অ্যারোটা যেখানে পড়লো ওটা হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দুতে একটা অভিলম্ব এঁকে দিই, তাহলে ঝামেলা চুকে গেল। হ্যাঁ, আপতন বিন্দুতে একটা অভিলম্ব এঁকে দেওয়া হলো। দিস ইজ দ্য নর্মাল drawn at the point of incidence. পয়েন্ট অফ ইনসিডেন্স মানে হচ্ছে যেখানে আলোক রশ্মিটা এসে হিট করলো, পড়লো। ওকে, এই যে লাল ডট লাইনটা, এটা হচ্ছে আমাদের অভিলম্ব। এখানে সমস্যা হচ্ছে কি, এখানে আলোক রশ্মিটা কি হবে, না আলোক রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে দূরে সরিয়ে দিয়ে এটাকে কেমন করে সরাই, না এই রকম করে এটাকে সরিয়ে দিলাম দূরে। দেখতেই পাচ্ছ, আলোক রশ্মি আমার যাচ্ছিল কিন্তু এই বরাবর। হ্যাঁ, এই বরাবর যেতে যেতে তাকে দূরে সরে যেতে হয়েছে। তার মানে এখানে আপতন কোণটা এইটা, আই নাম দিচ্ছি পরে। আর প্রতিসরণ কোণটা দেখো এই রকম বড় হয়ে গেছে। তাহলে নাম দিই আগের মতো, এন, N1 হচ্ছে অভিলম্ব, আপতন কোণ হচ্ছে এ ও এন, আর বি ও N1 এটা হচ্ছে প্রতি, বিও সরি, এটা হচ্ছে, এটা বি, বি ও N1 এটা হচ্ছে প্রতিসরণ কোণ। আর B1 ও N1 এই একটা আলাদা কোণ এঁকেছি। লক্ষ্য করে দেখো, আলোক রশ্মি যেদিকে যেতে চাইছিল, যেদিকে ওর যাওয়ার কথা ছিল, সেটাও এঁকেছি ডট লাইন দিয়ে। তাহলে আমরা বলতে পারি, এখানে আমরা লিখি এগুলো। তাহলে এখানে আপতন কোণ, আপতন কোণ সমান, কোণ মূর্ধন্য, হ্যাঁ, আপতন কোণ সমান হবে, আপতন কোণ বলো, আপতন কোণ আই, আই ইজ ইকাল টু অ্যাঙ্গেল আই। হ্যাঁ, আই ইজ ইকাল টু হচ্ছে অ্যাঙ্গেল এন ও এ, কিংবা এ ও এন। তাহলে এ ও এন লিখি, এ ও এন এটা আই। আর প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ এখানে বলা হয়নি, বলে দেওয়া উচিত, এটা হচ্ছে ঘন মাধ্যম। এটা ধরে নিচ্ছি এটা ঘন মাধ্যম, আর এটি হচ্ছে লঘু মাধ্যম, নিচের। তাহলে প্রতিসরণ কোণ সমান হচ্ছে আমাদের এখানে বি ও N1, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আর। হ্যাঁ, আই একটা হচ্ছে আর, দুটো আলাদা। আর চ্যুতি কোণ যেটা বেঁকেছে সেটাকে একটু প্রমিনেন্টলি বোঝাতে হবে, B1 ও বি। তাহলে ডেল্টা চ্যুতি কোণ সমান ডেল্টা সমান হচ্ছে B1 ও বি। এবার দেখো, আগের মতো B1 ও N1 প্লাস ডেল্টা,
তাহলে চিত্র থেকে পাচ্ছি B1 ও N1, B1 ও N1 প্লাস B1 ও B প্লাস B1 ও B। B1 ও N1, B1 ও N1 প্লাস B1 ও B, এই দুটো কোণ মিলিয়ে হচ্ছে R ইজ ইকুয়াল টু R। আবার R ইজ ইকুয়াল টু লক্ষ্য করে দেখো B1 ও N1 এটা হচ্ছে A1 ও N এর সঙ্গে বিপ্রতীত, তার মানে এই কোণটা হচ্ছে I, এটা হচ্ছে ডেল্টা। और एंगल I प्लस एंगल डेल्टा इज इक्वल टू एंगल R, और एंगल डेल्टा इज इक्वल टू R माइनस I। তার মানে আগেরটার ঠিক উল্টোটা হলো। আগে ছিল আপতন কোণ বিযুক্ত প্রতিসরণ কোণ, এবারে হলো প্রতিসরণ কোণ বিযুক্ত আপতন। ঘনটা যখন লঘু হয়ে গেল, কিন্তু এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। কি ইম্পর্ট্যান্ট জিনিস সেটা আমি এক্সপ্লেন করছি। এই বক্সটা করলাম। ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হচ্ছে এই, লক্ষ্য করে দেখো আলোক রশ্মির এই যে আপতন কোণ আর এই প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণটা বাড়ছে আপতন কোণের থেকে। এরপরে যদি এমনটা হয়, ধরা যাক আমরা একটা ছবি নিলাম এরকম, ছবিটা যখন আঁকছি তখন আমরা একটা অন্য পাতা নিই, তাহলে সুবিধা হবে। এই একটা মাধ্যম, এই একটা মাধ্যম, এই মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম। আর উপরে আছে ঘন মাধ্যম। ঘন মাধ্যম, লঘু মাধ্যম ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা আলোচনা করছি, ধরা যাক উপরটায় কাঁচ আছে আর নিচটাতে বায়ু আছে, আমরা সেরকম ব্যবস্থা করেছি, কল্পনা করতে তো দোষ নেই। উপরে একটি কাঁচের স্ল্যাব আছে আর নিচে একটি আবদ্ধ স্থানে বাতাস রাখা আছে। কল্পনা করা যেতেই পারে উপরে একটি কাঁচের স্ল্যাব রেখেছি, নিচে আবদ্ধ স্থানে বাতাস রেখেছি। তাহলে আলোক রশ্মি, ধরো এক নাম্বার যে এটা অভিলম্বটা আগে এঁকে দিই, অভিলম্বটা আঁকলে সুবিধা হবে। তাহলে এটা অভিলম্ব। হ্যাঁ, এই অভিলম্বের সঙ্গে আলোক রশ্মি একটা কোণ করেছে, একটা আলোক রশ্মি এসে পড়ছে এখানে, এবং এই হচ্ছে তার আপতন কোণ। আমরা তো শিখে গেছি ঘন থেকে লঘুতে যখন যায় তখন আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে দূরে সরিয়ে দিয়ে এটাকে, তাহলে আঁকাটা ঠিক হবে। কতটা দূরে সরলো সে দেখার দরকার নেই, বলেছে দূরে সরবে এই কোণটার থেকে এই কোণটা বেশি হতে হবে। তাহলে এটা যদি আপতন কোণ হয়, প্রতিসরণ কোণ যেটা আর হবে, আর আপতন কোণটা যদি আই হয়, আমরা সবসময় বলতে পারি আর ইজ গ্রেটার দেন আই। আর ইজ গ্রেটার দেন আই মানে কি? মানে আর কোণটা হচ্ছে আই কোণের থেকে বড়। কতটা বড় জানি না, কিন্তু বড়।
তাহলে এটা 1 নাম্বার রশ্মি, এর নাম দিলাম নাম্বার 1। তাহলে 1 নাম্বার নাম দিয়ে দিই এটা 1। ওকে, এবারে দেখো যে 2 নাম্বার যে রশ্মিটা আসছে, ধরো এটা 2 নাম্বার রশ্মি। তাহলে 2 নাম্বার রশ্মির জন্য যে কোণ হলো, কোণটা বড় হলে, এটা 2 নাম্বার রশ্মি। 2 নাম্বার রশ্মি দুটো অ্যারো দিয়েছি এই জন্য। তাহলে 2 নাম্বার রশ্মির জন্য যে কোণ হলো, সেটা যদি মনে করো আই, এটা I1, আগেরটার নাম দিলাম। তাহলে এটা I1, এটা R1 হলো। তাহলে I1 আর এই 2 নাম্বারের জন্য হলো I2। তাহলে 2 নাম্বারে যদি I2টা বড় হয়, আমরা বলতেই পারি এখানে যে প্রতিসরণ কোণটা হবে, সেই কোণটাও অবশ্যই আগের যে প্রতিসরণ কোণটা ছিল তার থেকে বড় হবে, তাই না? ইজ রিজনেবল? এটা চিন্তা করা যুক্তিযুক্ত, লজিক তাই বলে। এটা বড় হলে এটাও বড় হবে। তাহলে এটার নাম দিয়েছি I2, সঙ্গতি রেখে আমরা এর নাম দিলাম R2। এখানেও কিন্তু R2 ইজ গ্রেটার দেন I2, আগের মতো নিয়মটা কিন্তু একই রকম থাকবে। এরপরে যদি আরেকটা আলোক রশ্মি আসে, ধরা যাক ঘটনাচক্রে আরেকটা আলোক রশ্মি এসে গেল, একটু ফেন্ট হচ্ছে না, খুব ফেন্ট করলে তোমাদের আবার দেখতে অসুবিধা হবে, ফেন্ট করা চলবে না। এটা গাঢ় করে দিলাম, হ্যাঁ গাঢ় করে দিলাম, ঠিক আছে। এই একটা আলোক রশ্মি, এটা কিন্তু কোণটা আরো বড়। তো দেখা গেল যে এর জন্য যে প্রতিসরণ হলো, সেই প্রতিসৃত রশ্মিটা এই রকম ভাবে যাচ্ছে। অর্থাৎ কোন দিকে যাচ্ছে লক্ষ্য করে দেখো, এটা অভিলম্ব, আর এটা হচ্ছে 2 মাধ্যমের বিভেদ তল। তাহলে 2 মাধ্যমের বিভেদ তল আর অভিলম্ব, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। অর্থাৎ I যখন হলো I3, আপতন কোণের একটা মান I3 নিলে প্রতিসরণ কোণের মান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। প্রতিসরণ কোণ হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, আর কিন্তু R3 লেখার উপায় নেই, 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে ঘনমাধ্যমে ঘনমাধ্যমে আপতন কোণের মান যদি I3 হলে, পরের নামটা আমি চেঞ্জ করবো I3টা, হ্যাঁ কেন চেঞ্জ করবো সব বলবো। I3 হলে প্রতিসরণ কোণের মান লঘু মাধ্যমে 90 ডিগ্রি হয়, তবে I3 কে 2 মাধ্যমের বিচিত্র নাম আছে, এটা 2 মাধ্যমের সংকট কোণ, এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সংকট কোণ। 2 মাধ্যমের সংকট কোণ বলে। তাহলে সংকট কোণ, এবার হচ্ছে কি, এটাকে এই 2 মাধ্যমের সংকট কোণ, এই কথাটা
এটা ইউনিফাইড, অর্থাৎ যখন উল্লেখ করবে তখন কিন্তু দুই মাধ্যমের সংকট কোণ এই কথাটা একসঙ্গে বলতে হয়। কারণ মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সংকট কোণটা চেঞ্জ হবে। আবার হচ্ছে কি, আর একটা কন্ডিশন আছে, কোনো বিশেষ বর্ণের আলোর ক্ষেত্রে, তাহলে এটা আর একটা শর্ত, কোনো বিশেষ বর্ণের রঙের আলোর ক্ষেত্রে। তো দেখো, দুটো কন্ডিশন আমি ইম্পোজ করেছি, দুটো কন্ডিশন। যদিও এখানে রশ্মিগুলো আলাদা আলাদা রঙের দিয়েছি, কিন্তু তা নয়, এগুলো একটাই, এক রঙের আলো। কোনো বিশেষ রঙের আলোর ক্ষেত্রে ঘনমাধ্যমের আপতন কোণের মান যদি I3 হলে প্রতিসরণ প্রতিসরণ কোণের মান, এটা আলাদা কথা, হ্যাঁ, লঘু মাধ্যমে 90 ডিগ্রি হয় হয় তবে I3 কে দুই মাধ্যমের সংকট কোণ বলে। তাহলে সংকট কোণ এমন একটা কোণ, I3 ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যেটা নির্ভর করবে দুটো বিষয়ের উপর। নাম্বার ওয়ান, কোন কোন বিষয় না, নির্ভর করবে আলোর বর্ণের উপর, আলোর রঙের উপর। I3 বা সংকট কোণের মান আলোর রঙের উপর, আর দু নাম্বার দুই মাধ্যমের প্রকৃতির উপর, কেমন মাধ্যমগুলি আছে তার উপর নির্ভর করে। অর্থাৎ এটি ছিল জল এবং কাঁচ, বায়ু এবং, এটা ছিল কাঁচ এবং এটা বায়ু, এটা জল এবং যদি বায়ু হয়ে যেত তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যেত। তাহলে মাধ্যমটি যখন চেঞ্জ হবে তখন সংকট কোণের মান পরিবর্তিত হবে, দুই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। খুঁটিনাটি কিছু বিষয় থাকে যেগুলো জানতে হয়, যেগুলো জানলে আমাদের সুবিধাই হবে। তাহলে খেয়াল রেখো এই জিনিসটা, এটা আমি আবার পড়াবো একটু পরেই, একটা বিষয় রয়েছে ইম্পর্টেন্ট, তারপরে এটা এই প্রসঙ্গে আবার ফিরে আসবে। শুধু এই বিষয়টা তখন আমি আবার উল্লেখ করব। যাই হোক, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনার এখানে বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই আলোচনার বিষয়টা হচ্ছে এই যে, আবার একটা আমরা স্ল্যাব নিচ্ছি। স্ল্যাব মানে কাঁচের তৈরি একটা ফলক বলে যেটাকে, এটি আমার কাঁচের তৈরি সেই ফলকটি। আর এখানে আলোর প্রতিসরণ যেহেতু হচ্ছে, তার জন্য আমি অভিলম্বটা এঁকে নিয়ে আসি, এই একটি অভিলম্ব। এবার হলো কি, আলোক রশ্মি এসে, একটা আলোক রশ্মি এখানে এসে পড়লো, পড়ে পরে সে আলোক রশ্মিটার প্রতিসরণ হচ্ছে। তো প্রতিসরণ যেটা হচ্ছে, এটা প্রতিসৃত রশ্মি। ওকে, রংটা বদলে দিয়েছি, এটা প্রতিসৃত রশ্মি। এরপরে কি হলো না, এটা দেখো, এটা এয়ার, এয়ার থেকে গ্লাস, আবার গ্লাস থেকে এয়ারে আসছে। যখন আসছে তখন এটা হচ্ছে বিভেদ তল, নতুন একটা বিভেদ তল পেল এবং নতুন অভিলম্ব হবে, সেখান দিয়ে আলোক রশ্মি আবার বেরিয়ে যাচ্ছে। এরকম বেরোচ্ছে, এই রকম করে বেরিয়ে যাচ্ছে।
এখানে নামগুলো অদ্ভুত ধরনের, আগের মতো নয়। একটা হচ্ছে আপতিত রশ্মি, মিলে গেল আগের ধারণার সঙ্গে। একটা হচ্ছে প্রতিশ্রিত রশ্মি, আগের ধারণার সঙ্গে মিলে গেল। এর নাম হচ্ছে নির্গত রশ্মি। নির্গত, কারণ এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এটার নাম দিচ্ছি আমরা নির্গত রশ্মি। আর এটা আপতিত রশ্মি। ঠিক আছে? তো একটা নিয়ম আমাদের প্রমাণ করতে হবে যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়। মানে কি? মানে এই রশ্মিটা যদি সোজাসুজি আসতে পারত, তাহলে নির্গত রশ্মির সঙ্গে সমান্তরাল হতে পারত। এই প্রমাণটি করতে হবে। সমান্তরাল মানে সম অন্তরাল। তাহলে এই যে থিওরিটা, এই থিওরিটার হেডিংটা দিই আমি, আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল। তাহলে এখানে লিখি আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল। তাহলে আমরা জানি এই কোণটা যদি I1 হয় আর এই কোণটা যদি R1 হয়, তাহলে সাইন I1, এটা I1 বাই সাইন R1, সাইন I1 বাই সাইন R1। তাহলে আমাদের এখানে আপতিত রশ্মি হচ্ছে এ বি, প্রতিশ্রিত রশ্মি হচ্ছে বিসি, আর নির্গত রশ্মি হচ্ছে সিডি। এখানে এটা একসঙ্গে মিশে গেছে, যে কারণে আমি একটু রেড ইঙ্ক দিয়ে আলাদা করে দিলাম। এ, এটা বি, এই পয়েন্টটা হচ্ছে সি, আর এই পয়েন্টটা ডি। ঠিক আছে? তাহলে এবিসিডি একটা রশ্মি, তার তিনটে ভাগ, একটা আপতিত রশ্মি, একটা প্রতিশ্রিত রশ্মি, একটা নির্গত রশ্মি। আমাদের প্রমাণ যেটা করতে হবে যে আপতিত রশ্মির সঙ্গে নির্গত রশ্মি সমান। এটা প্রামাণ্য বিষয়। হ্যাঁ, আর এখানে একটা অভিলম্ব রয়েছে, একটা এম বি N1, আর একটা হচ্ছে, এটাকে ধরো এম সি M1, দুটো অভিলম্ব রয়েছে। ব্যাস, জ্যামিতিক ছবি আমার আঁকা হয়ে গেছে। আর যেটা যেতে পারতো, এই যে ডটেড লাইনটা যেটা রয়েছে, এই লাইনটার নাম দিচ্ছি A1। ইচ্ছা করে দিলাম এ থেকে শুরু, A1 এ শেষ। সাইন I1 বাই সাইন R1 ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি, এটা হচ্ছে এ মিউ জি, এ মিউ মিউ জি, refractive index of glass with respect to the air। মানে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক বায়ু মাধ্যমের সাপেক্ষে, যে মাধ্যমে আসে, এই মাধ্যমে এসেছে, এটা কাঁচ, এটা গ্লাস, এটা এয়ার।
তাহলে এখানে যে তত্ত্বটা প্রযুক্ত হচ্ছে সাইন আই এবং সাইন আর এর মধ্যে, তাহলে আমরা জানি এখানে লিখতে হবে, আমরা জানি, এটা কিন্তু আমরা জানি, আমরা জানি। কেন জানি না, আগের ক্লাসে করেছি, ওটি বুঝিয়েছি। যারা ভিডিওটি দেখেছো তারা জানো, যারা ভিডিওটি দেখোনি এখনো ভিডিওটা আছে। এটাই হচ্ছে ভিডিওর সুবিধা। ক্লাসটা আমার এখনো চ্যানেলে রয়েছে, ওখানে গিয়ে তোমরা ইচ্ছা করলে দেখতে পারো, যারা মিস করে গেছো। আর যারা মিস করোনি, যারা আগের থেকে ধারাবাহিকভাবে দেখছো, তো কোনো সমস্যাই নেই। তাহলে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইজ ইকুয়াল টু এ মিউ জি। এটা কোথায় না, বি বিন্দুতে, বি বিন্দুতে আপতনের ক্ষেত্রে, বি বিন্দুতে আপতনের ক্ষেত্রে এটি প্রযোজ্য। এই বিন্দুতে আপতিত যদি হয়, তাহলে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইজ ইকাল টু এ মিউ জি। কিরকম, যে মাধ্যম থেকে যে মাধ্যমে এলো, এটা আগের মাধ্যম, এটা পরের মাধ্যম, এটা আগের মাধ্যম, এটা পরের মাধ্যম, বুঝছে? এরপরে সি বিন্দুতে আপতনের ক্ষেত্রে আবার নাম দিতে হবে। হ্যাঁ, কিরকম নাম, এই যে কোণটি আছে ভেতরের, ভেতরের কোণটি, এটি হচ্ছে আর টু, আর এই কোণটি হচ্ছে আর, এটা আই টু, সরি আই টু। তার মানে বি সি এম ইজ ইকুয়াল টু আর টু, আর বি সি এম ওয়ান এটা হচ্ছে আই টু। তাহলে এইখানে কি লিখবো না, এখানে আবার সাইন যেখান থেকে আসছে, আসছে কোথা থেকে, এটা থেকে আসছে, তাহলে সাইন আর টু বাই সাইন আই টু ইজ ইকুয়াল টু, গ্লাস থেকে আবার এয়ারে আসছে, তাহলে এটা হবে জি মিউ এ। জি মিউ এ মানে কি, বাতাসের প্রতিসরাঙ্ক বা বায়ুর প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে, কাঁচের সাপেক্ষে। এটাকে বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু গ্লাস। সেটাকে আমরা বলছি এ, পরে এ, জিটা আগে, যেখান থেকে আসছে, যেখান থেকে যেখানে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সাইন আর টু বাই সাইন আই টু ইজ ইকুয়াল টু দিস। তাহলে এই একটা ইকুয়েশন, এটা বি বিন্দুতে আপতনের ক্ষেত্রে। আর এটা হচ্ছে এই যে তত্ত্বটা লিখলাম, এটা হচ্ছে সি বিন্দুতে আপতনের ক্ষেত্রে, সি বিন্দুতে আপতনের ক্ষেত্রে। মানে এই যে বিষয়টা, যে দুটি সূত্র বা তত্ত্ব যেটি এখানে লেখা হলো, সেটি বুঝতে গেলে তোমাদের কিন্তু আগের ভিডিওটি ভালো করে দেখতে হবে, তাহলে তোমরা বুঝবে। এবং সেখানে দেখা আলোচনা করা ছিল আবার একটা, ওয়ান বাই এ মিউ জি ইজ ইকুয়াল টু জি, এটাও কিন্তু আলোচনা করা ছিল। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে, এটা এক নাম্বার ইকুয়েশন, এটা দু নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা লিখতে পারি অর, আর এটা হচ্ছে তিন নাম্বার ইকুয়েশন। এই পাতাতে হবে না, তাহলে পরের পাতায় যেতে হবে। তবে এই পাতাতে একটা জিনিস বোঝানোর আছে আমার, সেটা হচ্ছে খুব সহজ জ্যামিতি। লক্ষ্য করে দেখো, এই একটি সারফেস, তার সঙ্গে এই একটি সারফেস তল, এই একটি অভিলম্ব, এই একটি অভিলম্ব, সারফেসগুলি যদি সমান্তরাল হয়, অভিলম্বগুলিও সমান্তরাল হবে জ্যামিতির নিয়ম অনুযায়ী। আর কি, এটি হচ্ছে ছেদক বা ভেদক, যা বলুন। তাহলে দুটি সমান্তরাল সরলরেখা একটি ছেদক বা ভেদকের দ্বারা যখন সংযুক্ত হয়, তখন একান্তর কোণগুলি সমান হয়। জ্যামিতিতে এটা নিশ্চয়ই তোমরা পড়েছো, একান্তর কোণ কাকে বলে। তাহলে এখানে আমরা বলতে পারি চিত্র থেকে সরাসরি, এখানে তো জ্যামিতির ক্লাস নয়, এটা হচ্ছে ফিজিক্সের ক্লাস।
তাহলে সরাসরি লিখলেই হবে যে R1 ইজ ইকুয়াল টু R2 একান্তর কোণ। তাহলে ছোট্ট করে লিখি, 4 নাম্বার শর্তটা কি, R1 ইজ ইকুয়াল টু R2, এটি হচ্ছে 4 নাম্বার শর্ত। তাহলে 4টি শর্ত পেয়েছি আমরা। 1 নাম্বার শর্ত বা 1 নাম্বার যেখানে পেয়েছি, sin I1 বাই sin R1 ইজ ইকুয়াল টু a মিউ g। এখানে পেয়েছি sin R2 বাই sin I2 ইজ ইকুয়াল টু g মিউ a। আবার একটা পেয়েছি 1 বাই a মিউ g ইজ ইকুয়াল টু g মিউ a, এটা আগের তত্ত্ব, 3 নাম্বার থিওরি। আর 4 নম্বরে আমরা এখানে বললাম জ্যামিতি থেকে R1 ইজ ইকুয়াল টু R2, এটা 4 নাম্বার শর্ত। এই 4টি শর্ত আমরা একসঙ্গে মেশাবো। একসঙ্গে মিশিয়ে কি করে পাবো না, লিখবো দেখো, এটা আছে a মিউ g, এটা g মিউ a। তাহলে যেহেতু 1 বাই a মিউ g ইজ ইকুয়াল টু g মিউ a, তাহলে 1 বাই sin I বাই sin R ইজ ইকুয়াল টু sin R2 বাই sin I2, এরকম। তাহলে 4 নাম্বার পাতায় আমরা 5 নাম্বার পাতায় চলে যাই, পাতায় না গেলে হবে না। তাহলে আমরা লিখব 3 নাম্বার শর্ত, 3 নাম্বার শর্ত এবং 1 ও 2 নাম্বার শর্ত থেকে একসঙ্গে 3টে শর্ত নিচ্ছি, পাই। কিরকম না, আমাদের 3 নাম্বার শর্তটা কি আছে আবার দেখে নিই একটু, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, 3 নাম্বার শর্তটা আছে 1 বাই a মিউ g ইজ ইকুয়াল টু g মিউ a। ওকে, এটাই সুবিধা। 1 বাই a মিউ g ইজ ইকুয়াল টু g মিউ a। এবার দেখো, এই যে a মিউ g মানে আমরা কি লিখেছি, a মিউ g মানে sin I1 বাই sin R1। ওকে, তাহলে আমরা লিখব or 1 বাই sin I1 বাই sin R1। আর ডান দিকে কি লিখবো না, sin, এটা লিখবো আমরা R2 বাই sin I2। দেখে নাও, sin R2 বাই sin I2, জি মিউ এ, জি মিউ এ। হ্যাঁ, তাহলে জি মিউ। ওকে, or এটিও অঙ্ক, 3 নাম্বার পজিশনে 1 নাম্বার পজিশনে যায়, না জানলে কিন্তু ও বোঝা যাবে না। or sin R1 বাই sin I1, সরি, is equal to sin R2 বাই sin I2। এবারে 4 নম্বর শর্ত হচ্ছে কি, আবার 4 নম্বর শর্ত আছে R1 is equal to R2 অ্যাঙ্গেল অবশ্য। অতএব এখানে যদি R1 সমান R2 হয়, উপরটি সমান সমান যদি হয়, তাহলে নিচটিও সমান সমান, বুঝছে? অতএব sin I1 is equal to sin I2 or I1 is equal to I2, বুঝছে? I1 সমান I2, I1 কোণটা যত বড় I2 কোণটাও তত বড়। তাহলে I1 is equal to যদি I2 হয়, আমরা পিকচারে চলে যাই, আবার পিকচারে গেলে আমাদের সুবিধা হবে বোঝাতে। তাহলে এত সব কাণ্ড কারখানার পরে আমরা দেখলাম যে এই কোণটি যত বড়, এই কোণটিও তত বড়। যখন এমনটা হয়, একই তলের উপর দুটি অভিলম্ব আছে, দুটি কোণেই সমান কোণ, এটা ইচ্ছা করলে অবশ্য প্রমাণ করা যায় জ্যামিতির সাহায্যে। আমরা সরাসরি লিখে দেবো যে অতএব
এবি সমান্তরাল, এবি এবং সিডি এরা সমান্তরাল, আর এটা সমান্তরাল হলেই A1 সমান্তরাল সিডি। বা সরাসরি লিখে দেবো, অতএব অতএব আপতিত রশ্মি এবি এবং নির্গত রশ্মি সিডি পরস্পর এই পর্যন্ত প্রমাণটা শেষ। তাহলে দুটো প্রমাণ হয়ে গেল, বা দুটো ইম্পর্ট্যান্ট থিওরি আলোচনা হয়ে গেল। এরপরে আরেকটা ইম্পর্ট্যান্ট থিওরি আছে, তাহলে পরের ক্লাসে সেই থিওরিটা আলোচনা করা যাবে। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ, মনঃসংযোগ রাখার জন্য প্রত্যেককে ধন্যবাদ, এবং তোমাদের কাছ থেকে রেসপন্সের আশায় আমি রইলাম। বাঁকুড়া হিন্দু স্কুলের ছাত্রছাত্রী বাদ দিয়ে যদি অন্য কারো এটি কাজে লাগে তারাও দেখতে পারো। তার জন্য আমাদের স্কুলকে বা আমাকে কোনোরকম কৃতজ্ঞতা জানাবার দরকার নেই, এমনি এমনি দেখা যেতে পারে। হ্যাঁ, কিচ্ছু করার দরকার নেই, যে কেউ দেখতে পাবে। এবং যারা আগামী দিনে দেখবে তাদের প্রত্যেককে আগাম ধন্যবাদ জানানো।